নমস্কার। শুরু করছি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বইটি থেকে পাঠ। প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। মায়ের প্রণাম মন্ত্র। ওং জননীং স্থারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। স্বামীজির প্রণাম মন্ত্র। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আগের পর্বে আমরা পাঠ করেছিলাম স্বামী সৎ স্বরূপানন্দের স্মৃতিচারণ করুণাময়ী থেকে, যেখানে শেষ করেছি। আজকে তারপর থেকে পাঠ শুরু করব। সেদিন দুপুরে সব ভক্তদের সঙ্গে মায়ের ঘরের বারান্দায় প্রসাদ পেতে বসেছি। আমি নবাগত, একটু লাজুক স্বভাবের, তাই পংক্তির একেবারে শেষেই বসেছি। পরিবেশন শুরু হতেই দেখলাম মা এসে তার ঘরের দরজায় দাঁড়ালেন, একটা হাত চৌকাঠের ওপর। কত স্নেহ ভরে তিনি তাকিয়ে আছেন, সকলকে খাওয়াচ্ছেন। দীক্ষার সময়ের মতো এখনো মাকে সেই বড়া ভয়া মূর্তিতেই আবার দেখলাম। আমি মাথা নিচু করেই খাচ্ছিলাম। হঠাৎ একজন এসে আমাকে এক বাটি পায়েস দিয়ে বললেন, মা আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন। মুখ তুলে দেখি মা মৃদুস্বরে বলছেন, খাও বাবা, সবটুকু খাও। তখন আমার খাওয়ার মতো অবস্থা নয়। মায়ের ওই অপার্থিব স্নেহ, অযাচিত করুণায় আমার চোখ ঠেলে জল আসছিল। আবেগ উচ্ছ্বাসে কণ্ঠ প্রায় রুদ্ধ। আর সকলের মাঝে আমার এই বিশেষ ব্যবস্থায় আমি সংকুচিত। ধীরে ধীরে প্রসাদ সবটুকু নিঃশেষ করলাম। জীবনের সেই স্মরণীয় দিনের অবিস্মরণীয় ঘটনাটি আমার স্মৃতির মণিকোঠায় আজও উজ্জ্বল। সেবার জয়রামবাটিতে আরও কয়েকদিন ছিলাম। মায়ের গৃহস্থ ভক্ত বিভূতিবাবু ও সেবক রামময় মহারাজের কাছে জবধান সংক্রান্ত সবকিছুই জেনে নিয়েছিলাম। সেজন্য মায়ের কাছে আর ওসব বিষয়ে কিছু জানা হয়নি। শুধু যে কদিন ছিলাম দুবেলায় মাকে কখনো তার ঘরে, কখনো বারান্দায় প্রণাম করতে যেতাম। জয়রামবাটি থাকাকালীন মাকে খুব সহজ, স্বচ্ছন্দ ও স্বাভাবিকভাবেই দেখি তার মানবিক ভাবটাই। করুণা মিশ্রিত তার জননী ভাবই জয়রামবাটিতে প্রকট ছিল। তার নিজের পরিবেশ পরিজনই বোধহয় এর কারণ। চলে আসার দিন তাকে প্রণাম করতেই তিনি মাথায় হাত দিয়ে মৃদুস্বরে আশীর্বাদ করে বলেছিলেন, ভালো থাকো বাবা। সেই স্বর এখনো কানে বাজে। 1920 খ্রিস্টাব্দের প্রথম থেকে মায়ের শরীর ক্রমশ ভেঙে পড়ে। মার্চ মাসে মাকে উদ্বোধনে চিকিৎসার জন্য আনা হয়। সেই সময় আমি কলকাতা থেকে জ্ঞান মহারাজের লেখা একটি চিঠি পাই। তাতে জানতে পারি মায়ের শরীর খুব অসুস্থ। দর্শন করতে হলে আর দেরি না করাই ভালো। এই চিঠি পাবার পরই জুলাই মাসের প্রথম দিকে আমি কলকাতায় শ্যামবাজারের একটি বাড়িতে এসে উঠি এবং যথাসময়ে উদ্বোধনে মাকে দর্শন করতে যাই। তখন মায়ের শরীর খুবই অসুস্থ, শয্যাশায়ী। তাকে শুধু দর্শন ও প্রণাম মাত্রই হয়। উদ্বোধনে মা যেন অন্যভাবে থাকতেন। তাকে দর্শন করতে সময় ধরে ভক্ত শ্রেণীর সঙ্গে যেতে হতো। এখানে যেন মায়ের জয়রামবাটির সেই সহজ স্বচ্ছন্দ রূপটি দেবীত্বের আবরণে প্রচ্ছন্ন থাকত। এবারে তার সঙ্গে কোনো কথা বলেছি বলে মনে পড়ে না। মাকে আমার শেষ দর্শন তার স্থূল শরীর পরিত্যাগের পরে। দেহত্যাগের খবর পেয়েই পরদিন সকালে ছুটে যাই মায়ের চরণে শেষ প্রণাম জানাতে। সেদিন সারাদিন একেবারে পবিত্র হোমাগ্নিতে বেলুড় মঠে দিব্য শরীরের আহুতি পর্যন্ত কাছাকাছি ছিলাম।
আমি একটু শুষ্ক মনের মানুষ। ব্রহ্মশক্তি জগন্মাতৃ রূপে এই শরীরকে অবলম্বন করে লীলা করছেন সাধু ভক্তদের মুখে শুনেছিলাম, বিশ্বাসও করেছিলাম, কিন্তু নিজের অনুভূতি তখনও তেমন কিছু হয়নি। শুধু মায়ের স্নেহ আর কি যেন এক অপার্থিব ভাবে পরিপূর্ণ মায়ের মুখখানি আমার মনে গভীর রেখাপাত করেছিল। এই মুখ সচরাচর দেখা যায় না, এইটুকু মনে হতো। মায়ের জীবনীতে আছে, কাশিতে এক মেয়ে ভক্ত মায়ের সামনে গোলাপ মাকে মা মনে করায় তার কাছে থেকে ধমক খেয়ে সম্মুখে উপবিষ্টা মাকে দেখিয়ে বলতে শুনেছিল, দেখছো না এমন মুখ কি মানুষের হয়? আমারও যতবারই মায়ের মুখখানি দেখবার অবকাশ হয়েছিল, শুধু মনে হয়েছিল এই মুখ কি মানুষের হয়? মানুষের শরীরে মানুষের চালচলন নিয়ে যিনি আবির্ভূতা, তার ভিতর অমানুষী অপার্থিব ভাব দু একবার ছাড়া বিশেষ কিছু বুঝতে না পারলেও তার মুখের সেই স্নিগ্ধ গাম্ভীর্য যে তার আন্তঃসত্ত্বার বহিঃপ্রকাশ, এটুকু বুঝতাম। আজ জীবনের অন্তলগ্নে জীবন তরণী ভেসে চলেছে শ্রীরামকৃষ্ণ পারাবারের অভিমুখী। এই নৌকার হাল ধরে বসে আছেন যিনি, তার মাথার ঘুমটা মাঝে মাঝে সরে গেলে আজও দেখতে পাই সেই মুখখানি, আর সেই ভরসায় নিশ্চিন্তে পড়ে আছি তাঁরই মুখ চেয়ে। করুণাময়ী এই স্মৃতিচারণটি এখানেই শেষ হলো। এবারে শুরু করব স্বামী গৌরীশ্বরানন্দের স্মৃতিচারণ, মাকে যেমন দেখেছি। শ্রী মাকে প্রথম দর্শন করি যখন আমি স্কুলে ক্লাস 7-এ পড়ি। সেটা ইংরাজি 1915 সাল। সত্যি কথা বলতে কি একটু হতাশই হয়েছিলাম। আমার কল্পনায় মা বিরাজ করছিলেন এইভাবে, তিনি বসে আছেন একটি সুন্দর সাজানো সিংহাসনে, দুপাশে সেবিকারা চামর দোলাচ্ছে, কিন্তু দেখলাম তিনি থাকেন ছোট মাটির দেওয়াল দেওয়া খড়ের চালওয়ালা ঘরে। আরও দেখলাম তিনি নিজে হাতে ঝাঁটা নিয়ে উঠান পরিষ্কার করছেন। তখন খুবই ক্ষুব্ধ চিত্তে যাদের সঙ্গে আমি গিয়েছিলাম, সেই পূজনীয় জ্ঞানদা স্বামী জ্ঞানানন্দ ও পূজনীয় গোপেশ দা স্বামী শারদেশানন্দকে গিয়ে বললাম, এই সামান্য কাজটুকু করে মাকে সাহায্য করবার কি কেউ নেই? তারা উত্তর দিলেন, যাতায়াত করতে থাক, সবই জানতে পারবি। আমাদের দেখে মা বললেন, বাবা একটু দাঁড়াও, আমি এই কাজটুকু সেরে নিয়ে হাত ধুয়ে বসি, তখন আমাকে প্রণাম করবে। আমরা অপেক্ষা করলাম। মা ঝাঁটা রেখে হাত ধুয়ে বিছানায় বসলেন। আমরা একে একে প্রণাম করলাম। প্রণাম করার সময় লক্ষ্য করলাম একটি মেয়ে মায়ের বিছানায় শুয়ে আছে। আমার ভালো লাগলো না। সঙ্গীদের জিজ্ঞাসা করলাম, এই মেয়েটা কে? মায়ের বিছানায় শুয়েছে কেন? নিচে বিছানা পেতে শুতে পারে না? পূজনীয় জ্ঞানদা তাড়াতাড়ি আমাকে থামিয়ে দিয়ে বললেন, চুপ কর, পরে বুঝবি সব। ওই মেয়েটি মায়ের আদরের ভাইজি রাধু। ওরা দুজন প্রণাম করার পর আমি প্রণাম করতেই মা জিজ্ঞাসা করলেন, এই ছেলেটি কে? তারা উত্তর দিলেন, ছেলেটি বদনগঞ্জ স্কুলে পড়ে। মা শুনে বললেন, প্রবোধের ছাত্র? আমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের নাম প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়। আমি মনে মনে ভাবলাম, মা আমার হেডমাস্টার মশাইকে কি করে চিনলেন? নিজের মনেই উত্তর পেলাম, তিনি এই দেশের মধ্যে বিদ্বান বুদ্ধিমান লোক, তাই মা তাকে চেনেন। পরে জানলাম আমাদের প্রধান শিক্ষক মহাশয় সস্ত্রীক শ্রী মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন। মাকে দর্শন করার পর যখন বাড়ি ফিরব তখন মা সস্নেহে বললেন, বাবা আবার এসো। সেই দিন থেকে প্রতি শনিবার জয়রামবাটি আসবার জন্য এবং মাকে দর্শন করবার জন্য প্রাণ আকুল হয়ে উঠত। প্রতি শনিবার স্কুলে যাবার সময় একখানা কাপড়, গামছা আর সোমবারের পড়ার বই সঙ্গে নিয়ে বেরিয়ে পড়তাম এবং ছুটি হয়ে গেলে চলে যেতাম জয়রামবাটি। কয়েকবার যেতেই আমি মায়ের খুব পরিচিত হয়ে গেলাম। মায়ের লজ্জাশীলতা ছিল অসাধারণ। স্বামীজি, মহারাজ, শরৎ মহারাজ,
মহাপুরুষ মহারাজ প্রভৃতি সকলকেই মা ছেলে বলতেন, কিন্তু তাদের সামনে ঘোমটা দিতেন আর ঘোমটার ভেতর থেকে আস্তে আস্তে কথা বলতেন। অনেক সময় যোগীন মা বা গোলাপ মা বারান্দায় এসে অনুযোগের সুরে বলতেন, আমি যেন শ্বশুর, বয়সের তুলনায় বেঁটেছিলাম বলে আমাকে আরো ছোট মনে হতো। এই কারণে মা আমার সামনে আর ঘোমটা দিতেন না। এই জন্যই মাকে ভালো করে দেখবার সৌভাগ্য আমার হয়েছিল। এছাড়া মায়ের পায়ে বাত ছিল এবং আমার সৌভাগ্য হয়েছিল মায়ের পায়ে বাতের তেল মালিশ করে দেবার। এই মালিশ করবার সময় দেখেছি মায়ের পায়ের তলা অদ্ভুত রকম কোমল এবং হালকা গোলাপি রঙের, অথচ মা কামারপুকুর বা জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে এবং দক্ষিণেশ্বর থেকে কামারপুকুর জয়রামবাটি হেঁটেই যেতেন আর জীবনে কখনো জুতো বা চটি পরতেন না। একদিন তেল মালিশ করার সময় আমার মনে হলো মায়ের পায়ের বাত যদি আমার পায়ে আসে তাহলে বেশ হয়, মা ভালো থাকবেন। এই ভেবে মায়ের পায়ে হাত রেখে আমার ওই হাতের কনুইটি আমার পায়ের হাঁটুতে ঠেকাতেই মা আমার দাড়িতে চুমু খেয়ে পড়লেন, ছি ছি, এসব কি ভাবছো? তোমরা বেঁচে থাকো, ঠাকুরের কত কাজ করবে, আমি বুড়ি হয়েছি, আর কতকাল বাঁচব। এই স্মৃতিচারণটির এই অংশটি আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী অংশ শুনতে পাবেন আগামী পর্বে। জয় ঠাকুর, জয় মা।